পদ্মা বহুমুখী সেতু, যা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। এই সেতুটি পদ্মা নদীর উপরে অবস্থিত এবং এই সেতুটিকে কেন্দ্র করে এর দুই পাশে গড়ে উঠেছে এক পর্যটন কেন্দ্র। আমরা আজকে যাচ্ছি সেই পদ্মা সেতুর পাড়ে মাওয়া ঘাটে এবং সেখানকার পরিবেশ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। যেতে যেতে আপনাদেরকে বলে দিব পদ্মা সেতু এবং মাওয়া এক্সপ্রেস সম্পর্কে বিভিন্ন তথ্য, যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। জেনে নিতে পারেন আমাদের আজকের এই ভিডিও টপিকস থেকে। তো তাই আমরা যাত্রা শুরু করলাম ঢাকা থেকে পদ্মার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে এই পদ্মা নদীর মাওয়া প্রান্ত কিন্তু প্রায় 40 কিলোমিটার দীর্ঘ। তবে এই 40 কিলোমিটার পথ কিন্তু খুব দ্রুতই যাওয়া যায় মাওয়া এক্সপ্রেসের সুপরিকল্পিত রাস্তা দিয়ে, এবং এর দুপাশ অত্যন্ত নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে। সুপ্রশস্ত এই মাওয়া এক্সপ্রেসটি অত্যন্ত আকর্ষণীয় এবং নান্দনিক। এবং যাই হোক, আমরা যাত্রা শুরু করলাম ঢাকার খিলগাঁও থেকে। এখান থেকে আমরা খিলগাঁও ফ্লাইওভার হয়ে মালিরবাগ দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার ইউজ করে আমরা চলে যাব বুড়িগঙ্গা নদীর দিয়ে মাওয়া এক্সপ্রেসের দিকে। এবং সেই দৃশ্যই যেতে যারা বাড্ডা, গুলশান, রামপুরা, খিলগাঁও হতে, মালিরবাগ হতে মাওয়া এক্সপ্রেসের পদ্মা সেতুতে যেতে চান, তারা কিন্তু আপনার খিলগাঁও ফ্লাইওভার অ্যাক্সেস করতে পারেন। খিলগাঁও ফ্লাইওভার অ্যাক্সেস করে সায়দাবাস প্রান্ত থেকে আপনারা সায়দাবাস যাত্রাবাড়ি ফ্লাইওভার হানিফ উড়াল সেতু ব্যবহার করে আপনার নেমে যেতে পারেন আপনার বুড়িগঙ্গার দিকে, কেরানীগঞ্জের দিকে চলে যাবেন। ওখান থেকে আপনার বুড়িগঙ্গা সেতু পার হতে একটি টোল দিতে হয়। তাছাড়া বুড়িগঙ্গা সেতু নয়, আপনাকে যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হওয়ার জন্য 80 টাকা টোল প্রদান করতে হবে। তারপর বুড়িগঙ্গা সেতু পার হয়ে চলে যেতে পারেন আপনার সেই সিরাজদি খানের দিকে। যেতে যেতে আপনাকে পার হতে হবে ধলেশ্বরী নদী, এবং ধলেশ্বরীর উপরেও রয়েছে কিন্তু একটি আধুনিক ব্রিজ, এবং সেই ব্রিজটি পার হওয়ার জন্য কিন্তু আপনাকে 120 টাকার মতো টোল প্রদান করতে হবে। মাওয়া এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে এই এক্সপ্রেসওয়ের দুই পাশে গড়ে উঠছে অনেক নতুন নতুন স্থাপনা। বিশেষ করে ঢাকা সেন্ট্রাল কারাগারটি বর্তমানে স্থানান্তরিত হয়ে গিয়েছে কেরানীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ের পূর্ব পাশটায়। তাছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটিকেও মূল ঢাকা থেকে সরে মাওয়ার এক্সপ্রেসওয়ের পাশে গড়ে তোলা হচ্ছে অত্যন্ত আধুনিক উপায়ে। তাছাড়াও এর দুপাশে রয়েছে অনেক নতুন নতুন হাউজিং প্রকল্প, যেগুলো বর্তমানে কাজ চলমান। তো আমাদের মূল আলোচ্য বিষয় যেটা হলো যে আমরা আজকে যাব পদ্মা সেতুর মাওয়া প্রান্তে, যেখানে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট, রিসোর্ট। তো আমাদের উদ্দেশ্য যেটা হলো যে পদ্মা সেতুর পাড়ে মাওয়া ঘাটে বসে ইলিশ খাওয়া, এবং ওখানে অত্যন্ত সুস্বাদু ইলিশ পাওয়া যায়। বিশেষ করে সরিষার তেলে ভাজা তাজা ইলিশ, সঙ্গে বেগুনের ভাজি। তবে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রেস্টুরেন্ট রয়েছে, যেগুলোতে আপনাকে অবশ্যই দরদাম করে খেতে হবে, এবং ওখানে হঠাৎ করে যারা যান অনেকে ঠকতে পারেন। এখানে বিশেষ করে প্রথমে ইলিশ কিনতে হয়, পাশাপাশি এর সঙ্গে এরা কিছু বেগুন এবং সরিষার তেলের বোতলের দাম নির্ধারণ করে। তো ইলিশ কেনার ক্ষেত্রে বিভিন্ন প্রাইজের ইলিশ থাকে। তো সাধারণত এখানে 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ কিন্তু আপনি 600 থেকে 700 টাকা
ক্রয় করতে পারেন। যদিও তারা অনেক ক্ষেত্রে এই ধরনের ইলিশেরই দাম 1200-1300 টাকা হাঁকিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে দাম দর করে নিতে হবে, দোকান পছন্দসই বুঝে নিতে পারেন। সামনের দিকেই রয়েছে এখানে একটি স্পেশাল হোটেল হিলসা, যেটা অত্যন্ত ব্যয়বহুল, এক্সপেন্সিভ। কিন্তু আপনি মাওয়া ঘাটে গেলে প্রচুর কয়েকশো হোটেল পাবেন, যেগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, শখের হাঁড়ি, শখের ইলিশ সহ আরও বিভিন্ন নামে বিভিন্ন ইলিশের রেস্টুরেন্ট রয়েছে। তাছাড়া রেস্টুরেন্ট পছন্দ করার ক্ষেত্রে ওখানে দুইটি বিষয় বিবেচনা করতে পারেন, যে রেস্টুরেন্টটি একেবারে নদীর পাশে কিনা। নদীর পাশে হলে ওখানে আপনার ঠান্ডা শীতল বাতাসের মধ্যে বসতে পারেন, এবং এখানকার ম্যাক্সিমাম হোটেলই কিন্তু ওপেন হোটেল, মানে এখানকার জানালা খোলা থাকে, পাশটা খোলা থাকে এরকম। কয়েকটি হোটেল আছে বিভিন্নভাবে বদ্ধ এবং এসি করা, তো সেক্ষেত্রে আপনার রুচি পছন্দ অনুসারে চুজ করতে পারেন যে কোনটায় বসবেন। এই ক্ষেত্রে সামনের দিকে যেগুলো শখের হাঁড়ি সহ আরও বেশ কিছু বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, তবে সেখান থেকে আপনি নদীর বাতাসের অনুভূতিটা কম পাওয়া যায়, তো এই ক্ষেত্রে এগুলো অনেকটা পরিপাটি। তাছাড়া মাওয়া ঘাটে নদীর ধারে রয়েছে বেশ কিছু খোলা বসার চেয়ার, ওখানে বসে বসে চা খেতে পারেন কিংবা নদীর দৃশ্য উপভোগ করতে পারেন। তবে যারা ইলিশ খেতে যান এদের জন্য রাতের সময়টাই অত্যন্ত উপযোগী, তো সেক্ষেত্রে তবে দিনের বেলা কিন্তু মাওয়া এক্সপ্রেসওয়ের দৃশ্যটাও অসাধারণ। এখানকার সবুজ প্রকৃতি এবং রাস্তার গঠন নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে। একদিকে এক্সপ্রেস হাইওয়ে, অন্যদিকে পাশাপাশি রেল সড়কও রয়েছে, যেখানে দ্রুত গতির গাড়িতে যাওয়ার একটা অনুভূতিটাও এখানে অন্যরকম থাকে। তবে ড্রাইভিং করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং রোডের যে নির্দেশনা আছে এগুলো মেনে চলবেন। তবে যারা সেতুর উপর দিয়ে ভ্রমণ করতে চান তাদের গাড়ি বেঁধে টোল পরিশোধ করতে হবে, যেমন আপনার প্রাইভেট গাড়ির জন্য 750 টাকা টোল প্রদান করতে হয়, জিপ গাড়ির জন্য আপনাকে 1250 টাকার টোল প্রদান করতে হবে। তবে ওই প্রান্তে গেলে যেটি একটি সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এটি হলো ফরিদপুরের বাঙায় যে মাওয়া এক্সপ্রেসওয়ে চত্বরটি রয়েছে, এটি একটি অসাধারণ জায়গা এবং এখানে নান্দনিক ডিজাইনটি যে কাউকে মুগ্ধ করে। বিশেষ করে এটার কিন্তু এরিয়াল ভিউ, মানে টপ ভিউটা খুব অসাধারণ, তারপরও পাশ থেকে লোকগুলো ঘুরে ঘুরে দেখতে খুব ভালোই লাগে। তাছাড়া মাওয়া এক্সপ্রেসওয়ের জাজিরা প্রান্তে কিন্তু একটি সুন্দর জায়গা রয়েছে নদীর পাড় ঘিরে, মানে জাজিরা প্রান্তের সেতুর পশ্চিম পাশের অংশটায় একটি নদীর পাড় দিয়ে সুন্দর করে নদী রক্ষা বাঁধ দেওয়া হয়েছে এবং ওখান থেকে নৌকা দিয়েও কিন্তু নদীতে ভ্রমণ করা যায়, তবে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ওখানে নদীর দুপাশে নদীর পাড়ে রয়েছে বিভিন্ন ধরনের চটপটি সহ ডাব, ধরনের হকার নানা ধরনের খাবার বিক্রি করেন, ওখানে বসে এগুলো খাওয়ারও একটি স্বাদ অনুভব করতে পারেন যারা ঘুরতে যাচ্ছেন। আমরা বর্তমানে যে জায়গাটি চলে এসেছি এটি হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা, এবং এই শ্রীনগরের এই পাশ দিয়ে কিন্তু রেল সংযোগও রয়েছে। বর্তমানে এই বিশেষ করে সিরাজদি খান এবং শ্রীনগর উপজেলার মানুষজন ট্রেন ব্যবহার করে ঢাকাতে যোগাযোগ করতে পারেন। মাওয়া এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে এই এক্সপ্রেসওয়ের দুই পাশে গড়ে উঠছে অনেক নতুন নতুন স্থাপনা। বিশেষ করে ঢাকা সেন্ট্রাল কারাগারটি বর্তমানে স্থানান্তরিত হয়ে গিয়েছে কেরানীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ের পূর্ব পাশটায়। তাছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটিকেও
মূল ঢাকা থেকে সরে মাওয়ার এক্সপ্রেসওয়ের পাশে গড়ে তোলা হচ্ছে অত্যন্ত আধুনিক উপায়ে। তাছাড়াও এর দুপাশে রয়েছে অনেক নতুন নতুন হাউজিং প্রকল্প ও যেগুলো বর্তমানে কাজ চলমান। পদ্মা সেতুর পাড়ে মাওয়া ঘাটে বসে ইলিশ খাওয়া এবং ওখানে অত্যন্ত সুস্বাদু ইলিশ পাওয়া যায়, বিশেষ করে সরিষার তেলে ভাজা তাজা ইলিশ সঙ্গে বেগুনের ভাজি। তবে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে আপনাকে অবশ্যই দরদাম করে খেতে হবে এবং ওখানে হঠাৎ করে যারা যান অনেকে ঠকতে পারেন। এখানে বিশেষ করে প্রথমে ইলিশ কিনতে হয়, পাশাপাশি এর সঙ্গে এরা কিছু বেগুন এবং সরিষার তেলের বোতলের দাম নির্ধারণ করে। তো ইলিশ কেনার ক্ষেত্রে বিভিন্ন প্রাইজে ইলিশ থাকে। সাধারণত এখানে 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ কিন্তু আপনি 600 থেকে 700 টাকা ক্রয় করতে পারেন, যদিও তারা অনেক ক্ষেত্রে এই ধরনের ইলিশেরই দাম 1200-1300 টাকা হাঁকিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনাকে দাম দর করে নিতে হবে, দোকান পছন্দ সই বুঝে নিতে পারেন। সামনের দিকেই রয়েছে এখানে একটি স্পেশাল হোটেল হিলসা, যেটা অত্যন্ত ব্যয়বহুল, এক্সপেন্সিভ। এই কিন্তু আপনি মাওয়া ঘাটে গেলে প্রচুর কয়েকশো হোটেল পাবেন, যেগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, শখের হাড়ি, শখের ইলিশ সহ আরও বিভিন্ন নামে বিভিন্ন ইলিশের রেস্টুরেন্ট রয়েছে। তাছাড়া রেস্টুরেন্ট পছন্দ করার ক্ষেত্রে ওখানে দুইটি বিষয় বিবেচনা করতে পারেন যে রেস্টুরেন্টটি একেবারে নদীর পাশে কিনা। নদীর পাশে হলে ওখানে আপনার ঠান্ডা শীতল বাতাসের মধ্যে বসতে পারেন এবং এখানকার ম্যাক্সিমাম হোটেলই কিন্তু ওপেন হোটেল, মানে এখানকার জানালা খোলা থাকে, পাশটা খোলা থাকে এরকম। কয়েকটি হোটেল আছে বিভিন্নভাবে বদ্ধ এবং এসি করা। তো সেক্ষেত্রে আপনার রুচি পছন্দ অনুসারে চুজ করতে পারেন যে কোনটায় বসবেন। এই ক্ষেত্রে সামনের দিকে যেগুলো শখের হাড়ি সহ আরও বেশ কিছু বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, তবে সেখান থেকে আপনি নদীর বাতাসের অনুভূতিটা কম পাওয়া যায়। তো এই ক্ষেত্রে এগুলো অনেকটা পরিপাটি। কোনটা? এছাড়া মাওয়া ঘাটে নদীর ধারে রয়েছে বেশ কিছু খোলা বসার চেয়ার, ওখানে বসে চা খেতে পারেন বা নদীর দৃশ্য উপভোগ করতে পারেন। তবে যারা ইলিশ খেতে যান এদের জন্য রাতের সময়টাই অত্যন্ত উপযোগী। তো সেক্ষেত্রে তবে দিনের বেলা কিন্তু মাওয়া এক্সপ্রেসওয়ের দৃশ্যটাও অসাধারণ। এখানকার সবুজ প্রকৃতি, রাস্তার গঠন নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে। এক্সপ্রেস হাইওয়ে, অন্যদিকে পাশাপাশি রেল সড়কও রয়েছে, যেখানে দ্রুত গতির গাড়িতে যাওয়ার একটা অনুভূতিটাও এখানে অন্যরকম থাকে। তবে ড্রাইভিং করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং রোডের যে নির্দেশনা আছে এগুলো মেনে চলবেন। তবে যারা সেতুর উপর দিয়ে ভ্রমণ করতে চান তাদের গাড়ি বেঁধে টোল পরিশোধ করতে হবে। যেমন আপনার প্রাইভেট গাড়ির জন্য 750 টাকা টোল প্রদান করতে হয়, জিপ গাড়ির জন্য আপনাকে 1250 টাকার টোল প্রদান করতে হবে। তবে ওই প্রান্তে গেলে যেটি একটি সুন্দর দৃশ্য উপভোগ করা। এই যে সব ঝিকিমিকি করে তুমি তাকাও, কত আলোকসজ্জা। খুব শখ করছে ওইদিক ঘুরে বেড়াইতে, ওরা আসতে চাইছিল না কিন্তু বললো না, পদ্মার পার তো দেখে এলাম ওই যখন ব্রিজ পার হয়েছে।